Okay, dear students, Assalamu alaikum. We are studying chapter 7, external flow over a surface. We have completed the topic regarding flow over the flat plate, then flow over the tube or pipe, over or exodus, whatever may be the case. Then we discussed or we solved one math regarding flow over a sphere. Now, our topic is flow across the tube bank. অনেকগুলো টিউব থাকবে, সে অনেকগুলো টিউবের উপর দিয়ে যখন ফ্লো হবে অ্যাক্রস দা টিউব, সেক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফারটা কেমন হবে সেটা আমাদের বের করতে হবে। ইট ইজ আগে যেমন একটা টিউবের উপর দিয়ে ফ্লো হলে সেটা আমরা দেখেছি, বা স্ফিয়ারের উপর দিয়ে ফ্লো হলে দেখেছি। এখন আমরা স্পেসিফিক্যালি যে অনেকগুলো টিউব ব্যাংক যদি একসাথে থাকে, সেই টিউব ব্যাংকের উপর দিয়ে যদি অ্যাক্রস দিয়ে যদি কোনো ফ্লো হয়, সেই ফ্লো হলে আমার কনভেকশন হিট ট্রান্সফারটা কেমন হবে সেটা আমরা দেখব। তাহলে আমাদের এটা কোথায় অ্যাপ্লিকেশন হয়? এই যে একটা ছবি দেখা যাচ্ছে ডান পাশে, একটা অনেকগুলো টিউব দেখা যাচ্ছে। এই টিউবগুলো অ্যারেঞ্জ করা আছে রো ওয়াইজ। এই টিউবগুলোর ভিতর দিয়েও হট ফ্লুইড যাচ্ছে, আর তার বাইরে দিয়ে একটা কোল্ড ফ্লুইড ফ্লো করানো হচ্ছে। এগুলো তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে। হট ফ্লুইডটা যখন টিউবের ভিতরে যাবে, হট ফ্লুইডটাকে ঠান্ডা করার জন্য অ্যাক্রস দ্য টিউব আমাদের কোল্ড ফ্লুইড আমাদের ফ্লো করানো হচ্ছে। এই কোল্ড ফ্লুইড যখন ফ্লো করবে, তখন এটার হিট ট্রান্সফার বিহেভিয়ারটা কেমন হবে সেটা দেখার জন্য আমাদের এই চ্যাপ্টার বা এই টপিকটা ফ্লো অ্যাক্রস দ্য টিউব ব্যাগ। তাহলে এটা কোথায় ইউজ হয়? এটা হিট এক্সচেঞ্জারে এর ক্ষেত্রে এটা আমাদের ইউজ হয় অনেক বেশি। Flow over the tube bank is commonly encountered in practice in the heat transfer equipment such as heat exchanger. এটা বললাম, হিট এক্সচেঞ্জারে এটা অত্যাধিক এই জিনিসটা ব্যবহৃত হয়, যার কারণে এটার আমাদের ইয়াটা দরকার। এটা হিট ট্রান্সফার কেমন হবে সেটা আমাদের প্রয়োজন। তাহলে আমরা দেখবো যে ইন সাচ ইকুইপমেন্ট, এই ধরনের ইকুইপমেন্টের ক্ষেত্রে বলছে যে ওয়ান ফ্লুইড moves through the tube while other moves over the tube. এখানে এই যে দেখা যাচ্ছে এই ডাইরেকশনে তোমাদের ফ্লুইডটা ঢুকতেছে, হট ফ্লুইডটা ইনসাইড দ্য টিউবে যাচ্ছে, আর কোল্ড ফ্লুইডটা অ্যাক্রস দ্য টিউব যাচ্ছে। Also one moves through the tube while one fluid moves through the tube while other fluid moves over the tube in a perpendicular direction. এই যে আরেকটা ফ্লুইড এই ফ্লুইডের পারপেন্ডিকুলার ডাইরেকশনে ফ্লো হচ্ছে। Flow through the tube can be analyzed by considering flow through a single tube. এখন তোমার এই ফ্লো ভিতর দিয়ে যেটা যাচ্ছে, টিউবের ভিতর দিয়ে যে ফ্লোটা হচ্ছে, এটার ক্যালকুলেশনের জন্য তোমার সিঙ্গেল টিউব ক্যালকুলেশন করলেই হবে। এর সাথে তোমাকে যে কটা টিউব হচ্ছে সেটাকে মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে। এখানে কোনো জটিল কিছু নাই, এটা কোনো ভেজাল নাই। অর্থাৎ ভিতরের টিউবের ভিতর দিয়ে যে ফ্লো হচ্ছে, সেই ফ্লোতে আমাদের হিট ট্রান্সফারের অন্য যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কোনো কঠিন কিছু না, একটা জানলে বাকিটা গুণন করে দিলেই হচ্ছে, মাল্টিপ্লাই করতে হচ্ছে। বাট ফ্লো ওভার দ্য টিউবের ক্ষেত্রে এই মাল্টিপ্লাই করলে হবে না। এই ক্ষেত্রে তোমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যেটা রিলেশন আছে সেই রিলেশন অনুযায়ী তোমাকে হিট ট্রান্সফার বের করতে হবে। ফ্লো ওভার দ্য টিউব এফেক্টস দ্য ফ্লো প্যাটার্ন। কেন এটা হচ্ছে? ফ্লো ওভার দ্য টিউব এটা সিঙ্গেল একটা পাইপের সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এই ফ্লো ওভার দ্য টিউব এফেক্টস দ্য ফ্লো প্যাটার্ন এন্ড টার্বুলেন্স লেভেল ডাউন স্ট্রিম। মানে এই যে ফ্লোটা যাচ্ছে, পরে যখন আরো টিউবের সংস্পর্শে আসবে, ডাউন স্ট্রিমে এই টার্বুলেন্স এফেক্টটা হচ্ছে। টার্বুলেন্স এফেক্টের কারণে প্রথম রোতে যা থাকবে, লাস্টের রো গুলোতে সেরকম হবে না। এজ এ রেজাল্ট আমি মাল্টিপ্লাই করলে হচ্ছে না। Thus the heat transfer to or from them are altered, চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা থেকে একটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই কারণে এই ক্ষেত্রে মাল্টিপ্লাই করলে হবে না। এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করতে হবে, সেই ক্যালকুলেশন ইউজ করতে হবে। এখানে টিউবগুলো যে অ্যারেঞ্জমেন্ট থাকে, এটা কয় ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে? এটা হলো দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে।
একটা হলো ইনলাইন, একটা হলো স্টেগার্ড। তোমাদের এই এখানে দেখো নিচের দিকে বাম পাশে যে ছবিটা আছে ইনলাইন, এখানে অনেকগুলো টিউব ইনলাইনে আছে, কলাম এবং রো ইনলাইনে আছে, এটাকে বলা হয় ইনলাইন অ্যারেঞ্জমেন্ট। আর এখানে দেখো ইনলাইনে নাই, এটা হলো স্টেগার্ড, ডান পাশের একটা ছবিটা, এই টিউবগুলো ইনলাইনে নাই, এখানে তোমার স্টেগার্ড আছে আর কি। এখানে এই ছবিটা যেটা একটু বোঝা যাচ্ছে, যেমন এখানে 3টা টিউব আছে, পরেরটা আছে এখানে 4টা, অর্থাৎ পরের রো যেটা আছে, পরের কলামের 2টা টিউবের মাঝামাঝি একটা বসানো আছে। সিমিলারলি এই মাঝামাঝি বসানোর কারণে এটাকে বলা হয় স্টেগার্ড। আর এখানে কিন্তু কোনো মাঝামাঝি নেই, এটা ইনলাইনে আছে সবগুলো। কলামগুলো যেভাবে সেট করা আছে, রো গুলো এক রোতেই সবগুলো টিউব পড়ছে, কিন্তু এখানে আলাদা। এখানে সেকেন্ড যে কলামটা আছে, সেকেন্ড কলামের টিউব 2টার মাঝখানে একটা করে টিউব আবার ফার্স্ট কলাম এবং লাস্টের কলামে বসানো আছে। সুতরাং এখানে এটাকে বলা হয় স্টেগার্ড পজিশন। তাহলে আমাদের টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট হলো একটা হলো ইনলাইন, একটা হলো স্টেগার্ড, দুটার জন্য দুই রকম ক্যালকুলেশন হবে। The outer tube outer diameter D is the characteristic length. আমরা এটা আগেই জানি যে যখন আমরা রেনল্ডস নাম্বার বের করি ক্যারেক্টারিস্টিক লেন্থ লাগে, টিউবের ক্ষেত্রে আমরা এটা বলছি যে এটার এই ক্যারেক্টারিস্টিক লেন্থ হলো আউটার ডায়ামিটার অফ দ্য টিউব। The arrangement of the tubes are characterized by the, এখানে কয়েকটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট গুলো কোনটাকে কি বলে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা এসটি হলো ট্রান্সভার্স পিচ, এটা একটা ডিস্টেন্সটা কত? ট্রান্সভার্স পিচ বলতে এখানে প্রথম যে রোটা থাকবে আর যে এয়ারটা ঢুকবে, সে প্রথম রোর 2টা টিউবের মাঝামাঝি, টিউব সেন্টার থেকে আরেকটা টিউবের সেন্টার, দুটো পাশাপাশি একটা কলামের অর্থাৎ ফার্স্ট কলামের 2টা টিউবের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, পাশাপাশি 2টা টিউবের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কে বলা হয় ট্রান্সভার্স পিচ। ট্রান্সভার্স পিচ এটাকে এসটি দ্বারা প্রকাশ করা হয়। টিটা হলো ট্রান্সভার্স আর এসটা হলো এটার একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো ট্রান্সভার্স পিচ বলা হয় এই ডিস্টেন্সটাকে। সিমিলারলি লংজিটিউডিনাল পিচ যেটা, সেটা হলো যে কলাম টু কলাম, এটা হলো রো টু রো। কলাম টু কলামের যে ডিস্টেন্স, পাশাপাশি 2টা কলামের সেন্টার টু সেন্টার হবে এই ডিস্টেন্সটা, এটাকে বলা হয় লংজিটিউডিনাল পিচ। এই ছবিতে দেখানো আছে লংজিটিউডিনাল পিচ। এই স্টেগার পজিশনও এই এসএল স্টেগার্ড এবং ইনলাইন দুটাতেই এখানে দেখানো আছে। তাহলে লংজিটিউডিনাল পিচ হলো এসএল দিয়ে প্রকাশ করা হচ্ছে, কলাম টু কলাম ডিস্টেন্স, এন্ড দ্য ডায়াগোনাল পিচ এসডি বিটুইন দ্য টিউব সেন্টার। এসডিটা এটা তোমার স্টেগার্ড যে পজিশন, সেই স্টেগার্ডে আমাদের এটা ক্লিয়ার হবে। এই স্টেগার্ড পজিশনে এই এসডি এটা আসছে, ব্যাপারটা আসছে। আর ইনলাইনের ক্ষেত্রে এটা এসডি এটা নাই, ডায়াগোনাল পিচটা নাই। সুতরাং এখানে ডায়াগোনাল পিচটা শুধু থাকবে স্টেগার্ড কন্ডিশনে। এখানে ছবিতে দেখানো আছে যে এই একটা টিউব এবং এটা ডায়াগোনালি যে ডিস্টেন্সটা, এটা সেন্টার টু সেন্টার 2টা টিউবের, এটাকে বলা হয় এসডি, ডায়াগোনাল পিচ। তাহলে আমরা এখানে 3টা টার্মের সাথে পরিচিত হলাম। একটা হলো ট্রান্সভার্স পিচ এসটি, লংজিটিউডিনাল পিচ এসএল এন্ড ডায়াগোনাল পিচ এসডি বিটুইন টিউব সেন্টার। তাহলে আমাদের এখন আমরা দেখব ফ্লোটা কিভাবে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে স্যার ডায়াগোনাল পিচ ইনলাইনে নাই, ইনলাইনে নাই, ইনলাইনে এটা থাকবে না, শুধু স্টেগার্ড ইয়াতে থাকবে। আচ্ছা, এখন আমাদের যেটা ইয়া হলো যে ফ্লুইডটা যখন এন্টার করবে, আমি তোমার এই ছবিতে দেখাচ্ছি, এই ফ্লুইডটা যদি এন্টার করে, ফ্লুইডটা এন্টার হলে এটা এটা আসছে একটা ইয়া ছিল, ফ্লুইডটা যখন ঢুকবে, ঢোকার পরে এটা কিন্তু এখানে ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে, ফ্লুইডটা এই মাঝখান দিয়ে ঢুকে দিতে বেরিয়ে চলে যেতে পারে, এর কাছে কোনো বাধা নাই মানে ইনলাইনের ক্ষেত্রে। কিন্তু স্টেগার্ড ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লুইডটা যখন মাঝখান দিয়ে ঢুকতেছে, এসে সামনে একটা বাধা পাচ্ছে, আরেকটা টিউবের সাথে সে বাধা পাচ্ছে, বাধা পেয়ে সে উপর দিকেও যেতে পারে আবার নিচের দিকেও যেতে পারে। এইটা একটা ভিডিও ইয়াতে এখানে আসতেছে না, অ্যানিমেশনে ছিল। যাই হোক, তোমার এখানে দেখা যাচ্ছে যে ফ্লুইডটা 2টা টিউবের মাঝখানে যখন ঢুকবে, ঢোকার পরে সে স্ট্রেট হয়ে চলে যেতে পারে,
কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে ফ্লুইডটা যেটা ঢুকতেছে ঢুকে স্টেগার ক্ষেত্রে মাঝখানে একটা টিউবের বাধা পাচ্ছে। এই বাধা পাওয়াতে সে আইদার উপর দিকে যেতে পারে, আবার নিচের দিকেও যেতে পারে, দুই ভাগ হয়ে যেতে পারে, উপর দিকে কিছু যাবে, নিচের দিকে কিছু যাবে, এটি স্বাভাবিক। তাহলে আমরা দেখবো যে এখানে ধরো তোমার আমরা ভেলোসিটি বের করতে হবে। তাহলে এখানে এরিয়াটা আগে আমাদের জানতে হবে। as the fluid enters the tube bank the flow area decreases, flow area ডিক্রিজ করছে। এখানে যেটা ফ্লো এরিয়া ছিল A1, A1 কে ধরা আছে যে এটার সেন্টার টু সেন্টার দুইটা ইয়ার, তোমার এই ছবিতে দেখো A1 হলো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দুইটা টিউবের। এখানে একটা ফ্লুইড ফ্লো করতেছিল এদিক দিয়ে। যখনই এটা এই টিউব দুইটার মাঝখান দিয়ে ঢুকে যাবে তখন তার এরিয়াটা কমে যাচ্ছে, এরিয়াটা হয়ে যাচ্ছে এটি। যখন এই এরিয়াটা কমে যাবে তখন আমাদের এই যে ভেলোসিটি যেটা ছিল এই জায়গায় আউটসাইড অফ দ্য টিউব, আউটসাইড দ্য টিউবের যে ভেলোসিটি ছিল ভি, সেই ভিটা এখানে এসে বেড়ে যাবে। এরিয়া কম হলে ভেলোসিটি বাড়ে, কন্টিনিউটি ইকুয়েশন আমরা জানি। এরিয়া যদি কমে যায় ফ্লো এরিয়াটা, তার সেই জায়গাটায় ভেলোসিটি বেড়ে যাবে। এখানে এরিয়া কমে গেছে, এখানে ভেলোসিটি বেড়ে যাচ্ছে। তাহলে এরিয়া কতটুকু কমতেছে? এরিয়া আগে ছিল A1, A1 এরিয়াটা ছিল A1 is equal to ST, ST তার সাথে L দিয়ে গুণ করতে, পাইপ যত লম্বা তার পাইপের লম্বাটা যদি L হয় তাহলে আমাদের ST to L, এটা ছিল A1। আর যখন এটা ওই স্পেসের ভিতরে দুই পাইপের মাঝখানে স্পেস দিয়ে ঢুকে যাবে তখন তার এরিয়া হয়ে যাবে, ডায়ামিটার এরিয়াটা কমে গেল না, A1 থেকে তোমার যদি এটার লেন্থ ST হয় তাহলে ST মাইনাস এখানে এই টিউবের অর্ধেক অর্থাৎ হাফ, আর এই টিউবের হাফ, এই দুটো বাদ দিতে হবে। তার মানে একটা টিউবের ডায়ামিটার বাদ যাবে, তাহলে ST মাইনাস ডি, ST মাইনাস ডি হবে। সেটাই এখানে দেখানো হয়েছে যে এটা হয়ে গেল ST মাইনাস ডি, তাহলে এর সাথে L দিয়ে গুণ করলে হবে, তাহলে টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছে। এটা হলো ডিসটেন্স, ST টা ছিল, তারপরে যদি মাইনাস ডি অর্থাৎ ডায়ামিটার বাদ দাও তাহলে যে ডিসটেন্সটা হবে এর সাথে L দিয়ে গুণ করলে তোমার এটি এটি অর্থাৎ এটি ইকুয়াল টু এটা। তাহলে এরিয়া যেহেতু কমে গেল তাহলে আমাদের কি হবে? ভেলোসিটি বেড়ে যাবে। এখন টিউব ব্যাংকের ক্ষেত্রে আমাদের the flow characteristics are dominated by the maximum velocity Vmax, and টিউব ব্যাংকের ক্ষেত্রে এখানে যে ফ্লোটা, এই ফ্লোটা ডমিনেট করে ম্যাক্সিমাম ভেলোসিটিটাই। আর অন্যান্য ক্ষেত্রে ফ্ল্যাট প্লেট বা তোমার সিঙ্গেল টিউব আমরা স্পেয়ার যে ভেলোসিটি দিচ্ছি আমরা, সেখানে আমরা বলছি যে ভেলোসিটি হলো অ্যাভারেজ ভেলোসিটি। রেনল্ডস নাম্বার বের করার জন্য যে ভেলোসিটিটা নেওয়া হতো সেটা হলো এভারেজ ভেলোসিটি নেওয়া হতো, কিন্তু এখানে এই রেনল্ডস নাম্বার বের করার জন্য এখানে এভারেজ ভেলোসিটি নিলে হবে না, যেহেতু এই এভারেজ ভেলোসিটিটা এখানে ডমিনেট করে না, ডমিনেট করতেছে ম্যাক্সিমাম ভেলোসিটিটা। সুতরাং এখানে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কোন জায়গায় হবে সেটা বের করতে হবে, বের করে আমাকে সেটার মাধ্যমে আমাকে রেনল্ডস নাম্বার বের করতে হবে। তাহলে এখানে ডিফারেন্সটা হলো যে এভারেজ ভেলোসিটি আমরা এখানে বের করব না, রেনল্ডস নাম্বার বের করব না, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি দিয়ে আমরা রেনল্ডস নাম্বার বের করতে হবে, যেহেতু ভি ম্যাক্সটাই এখানে ডমিনেট করতেছে এই ক্রস ফ্লো অ্যাক্রস দ্য টিউব, একটা টিউবের মাঝখানে যদি ফ্লো হয় সেই ক্ষেত্রে, তাহলে ভি ম্যাক্সটা আমাদের বের করতে হবে। ভি ম্যাক্সটা দিয়ে আমরা রেনল্ডস নাম্বার বের করব। রেনল্ডস নাম্বার ফর্মুলা তো একই, রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু রো ভি ম্যাক্স ইনটু ডি ডিভাইডেড বাই মিউ, অথবা মিউটিকে উঠে দিয়ে নিউ করলে ভি ম্যাক্স ডি ডিভাইডেড বাই নিউ। তো এটা রেনল্ডস নাম্বার ফর্মুলা। And for inline arrangements, maximum velocity occurs at the minimum flow area between the tubes. এখানে যে ছবিটা দেখালাম, এই ইনলাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম ভেলোসিটিটা হচ্ছে যেখানে এরিয়া সবচেয়ে কম, অর্থাৎ দুইটা টিউবের মাঝখানে যখন যাবে এই এরিয়াটা সবচেয়ে কম, এই জায়গায় ম্যাক্সিমাম ভেলোসিটিটা হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে গেলে আমাদের এই জায়গায় ভেলোসিটি ছিল ভি, আর এই টিউব দুইটার মাঝখানে হলো ভি ম্যাক্স। তাহলে এখানের এরিয়া A1 V1 is equal to A2 V2, আমরা যে ফর্মুলা জানি A1 V1 is equal to A2 V2। তাহলে A1 এখানে যেমন A1 into V, এরিয়া যদি A হয়, A1 বলতে ST into L, তাহলে এরিয়া পেয়ে গেলাম।
ইন্টু ভি, তাহলে A1 V1 পেলাম ইকুয়াল টু এখানে এখানের এরিয়াটা কত হবে ST মাইনাস ডি ইন্টু এল। তাহলে আমাদের A1 V1 A2 V2 এই ফর্মুলা ইউজ করে আমরা দেখা যাচ্ছে যে ভি ম্যাক্স পাচ্ছি ST ডিভাইডেড বাই ST মাইনাস ডি ইন্টু ভি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ছিল এটা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ST ডিভাইডেড বাই ST মাইনাস ডি ইন্টু ভি, তাহলে এটাই হলো ম্যাক্সিমাম ভেলোসিটি। ইনলাইনের ক্ষেত্রে আমরা এটা সহজে বের করতে পারলাম। এটা কিন্তু বের করার জন্য ফর্মুলা যেটা তোমাদের বলছি A1 ইন্টু V1 ইজ ইকুয়াল টু A2 ইন্টু V2। সুতরাং এইভাবে তোমার V2 বলতে এখানে ভি ম্যাক্স এর জায়গায় যে এরিয়াটা হবে সেই এরিয়াটা হবে ST ইন্টু ডি ইন্টু এল। এল কেটে গেল দুই জায়গায়, এলটা এই জন্য থাকতেছে না, তাহলে ভি ম্যাক্স ইন্টু ST ইন্টু ডি, ভি ম্যাক্স ST ইন্টু ডি আর এটা ST মাইনাস ডি আর ইকুয়াল টু ভি ইন্টু ST ইন্টু এল ছিল এল কেটে গেল। সুতরাং A1 V1 ইকুয়াল টু A2 V2 এই ফর্মুলার মাধ্যমে তুমি ভি ম্যাক্স বের করে ফেললাম ইনলাইন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। স্ট্যাগার্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের ভি ম্যাক্স দুই রকম হবে। একটা হলো এখানে ছবিটা দেখলে বোঝা যাচ্ছে, সরি, এখানে ঘটনাটা ঘটবে যে যে ফ্লুইড এখানে ঢুকবে সে ফ্লুইডটা বের হওয়ার সময় সে এখানে এখানে বাধা পেয়ে উপরের দিকেও চলে যাবে নিচের দিকেও চলে যাবে। কাজেই দুইটা রাস্তা তার খোলা আছে। এখানে এই দুইটা রাস্তার ভিতরে চলতে গেলে তাকে ট্রান্সভার্স এখানে যে ডায়াগোনাল পিচ ছিল SD, এই ডায়াগোনাল পিচ দিয়ে তাকে এই ডিস্টেন্স দিয়ে তাকে বের হতে হবে। এখন আমাদের দুইটা কন্ডিশন, একটা হলো যদি এই এরিয়াটা অর্থাৎ ঢোকার সময় যে এরিয়াটা এই এরিয়াটা যদি সবচেয়ে কম হয় এই ডায়াগোনাল এরিয়ার চেয়ে, তাহলে কিন্তু আমাদের ইনলাইন অ্যারেঞ্জমেন্টের যে ভি ম্যাক্স সেই ভি ম্যাক্সটাই হয়ে যাচ্ছে, কারণ এটা আমার কম। এটা যদি কম হয় তাহলে অন্য কিছু আর চিন্তা করার দরকার নেই, তাহলে এখানের এরিয়া দিয়ে গুণ করে A1 V1 গুণ করে যেটা হয়ে যাচ্ছে সেটাই আমাদের সেটাই দেখাচ্ছে এখানে। যদি SD গ্রেটার দেন ST প্লাস D ডিভাইড বাই 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আগেরটাই ST ডিভাইড বাই ST মাইনাস D ইন্টু ভি। তাহলে এই ফর্মুলাই আমরা ইউজ করতে পারছি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এই এরিয়াটা যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এই এরিয়াটা যদি বড় হয় আর এই যে তোমার ডায়াগোনাল পিস যেখানে এডি দেওয়া বোঝানো আছে এই ডিস্টেন্সটা যদি ছোট হয়ে যায় এটা যদি বড় হয় এটা যদি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা অর্থাৎ ভি ম্যাক্স তাহলে কোথায় হবে, ভি ম্যাক্স হবে এই দুইটা এই ডিস্টেন্সে হয়ে যাবে। এই ডিস্টেন্স যেহেতু ছোট তাহলে এই ডিস্টেন্সে ভি ম্যাক্স হবে। ওই ডিস্টেন্সে ভি ম্যাক্স হলে আমাদের যেহেতু দুইটা জায়গা দিয়ে বের হচ্ছে, দুই এরিয়া দুই দিয়ে গুণ করতে হবে। এটা দুইটা এরিয়া, এই একটা এরিয়া প্লাস এই একটা এরিয়া, এটা স্মল এরিয়া এটা হবে, তাহলে এটা এই দুটো দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো এখানে তাহলে ভি ম্যাক্স পেয়ে যাচ্ছি যে ST মাইনাস 2 ইন্টু SD মাইনাস D ইন্টু ভি। তাহলে এটাও সেম একই ফর্মুলা, একই A1 V1 A2 V2। এখানে যেহেতু একটা এরিয়াই দুই ভাগ হয়ে গেছে, এদিকে গেছে এদিকে গেছে, কাজে এখানে দুইটা আসছে 2 আসছে। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা আমাদের জানতে হবে। এই দুইটা ফর্মুলা আমাদের স্ট্যাগার অ্যারেঞ্জমেন্টের জন্য ভি ম্যাক্স একটা কন্ডিশনের জন্য এটা আর একটা কন্ডিশনের জন্য এটা, এই দুইটা আমাদের মনে রাখতে হবে বা এটা আমাদের ম্যাথমেটিক্যালি বুঝতে হবে। আমি যতটুকু বুঝলাম তোর মাথায় একটু চিন্তা করলেই বুঝতে পারবা এটা কন্টিনিউটি ইকুয়েশনের A1 V1 ইকুয়াল A2 V2 এই ফর্মুলার মাধ্যমে এটা ইউজ করতে হবে, বের করা যায়। আচ্ছা, এখন হলো the nature of flow around a tube in the first row resembles flow over a single tube। তাহলে তোমার nature of flow around the tube in the first row এর ক্ষেত্রে তোমার কোনো সমস্যা নাই। সিঙ্গেল টিউবের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন করলে হবে। সিঙ্গেল টিউবের ক্ষেত্রে আমরা যেটা শিখে আসছি আগে সেই ফর্মুলা বা সেই ক্যালকুলেশনের মাধ্যমে এই ফার্স্ট রোতে যদি ইয়া হয় সেটা আমরা বের করতে পারবো। কিন্তু এটা তো রো একটা থাকবে না, রো একটা থাকবে, অনেকগুলো রো থাকবে। The nature of flow around a tube in a second
and subsequent rows is very different. And প্রথম রোতে সিমিলার একই রকম সিঙ্গেল টিউবের মতো, কিন্তু পরের সেকেন্ড রো থেকে শুরু করে পরবর্তী ইয়ারগুলোতে এগুলো ডিফারেন্ট। এই কারণে নতুন এই ধরনের ফর্মুলা চলে আসছে। The level of turbulence and thus the heat transfer coefficient increases with row number. Row number যত বেশি হবে, level of turbulence increase করবে এবং as well as heat transfer coefficient ও increase করবে। There is no significant change in the turbulence level after the first few rows. কারণ এই রোটা যদি অনেক বেশি হয়, ফ্লোটা তো প্রথম কয়েকটা এই চেঞ্জটা, এই টার্বুলেন্স লেভেলটা চেঞ্জ হবে কয়েকটা রো, তারপরে আর এটা চেঞ্জ হবে না। হিট ট্রান্সফার প্রথম কয়েকটা রোতে যেভাবে হবে ট্রান্সফারটা চেঞ্জটা হবে, ভেরিয়েশন হবে, পরবর্তী যে আর এই টার্বুলেন্স লেভেলের এফেক্টটা থাকবে না এবং হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন হিট ট্রান্সফার কোরিলেশনটা আমরা কিভাবে পাবো? এখানে এক ভদ্রলোক Jacques has proposed a correlation with general form. একটা হিট ট্রান্সফার আমি আগেই বলছি যে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করাটা একটা এক্সপেরিমেন্টাল মাধ্যমে এম্পিরিক্যাল ইকুয়েশন ডিরাইভ করার পরে সেটা একটা ভ্যালিডিটি হওয়ার পরে সেই ধরনের ইকুয়েশন ইউজ করা হয়, কারণ এখানে লট অফ ভেরিয়েবল থাকে। এই ভদ্রলোক একটা প্রপোজ করেছিল যেটা অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা হলো Nusselt number is equal to Hd by K equal to C Reynolds number to the power m Prandtl number to the power n within bracket Prandtl number divided by Prandtl number S. অর্থাৎ সারফেস টেম্পারেচারের যে এটা S মানে সারফেস টেম্পারেচার, পাইপের সারফেস টেম্পারেচার নিয়ে যে Prandtl নাম্বারটা বের করতে সেটা হলো S, আর এটা হলো এভারেজ টেম্পারেচারের Prandtl নাম্বার। এটা পাওয়ার হলো টু দি 0.25। এরকম একটা জেনারেল ইকুয়েশন এই ভদ্রলোক এটা আবিষ্কার করেছে। Where the values of constant C, M and depends on the Reynolds number. এই M এর ভ্যালু এবং N এর ভ্যালু এবং এই C এর ভ্যালুটা Reynolds নাম্বারের উপর ডিপেন্ড করে। এই Reynolds নাম্বারটা একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জ অনুযায়ী M, N এবং C এর ভ্যালুটা ডিপেন্ড করে। এখানে নিচে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে যখন আমরা দেখাবো তখন সেটা ক্লিয়ার হবে। আচ্ছা, where the এখানে হচ্ছে the average Nusselt number relation in table 7-2 are for tube banks with 16 or more row. এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা ভ্যালিডিটি হলো 16টার বেশি যদি কোনো রো থাকে, 16টার বেশি রো থাকলে 16টার বেশি যদি টিউব থাকে একটা রোতে, সেই ক্ষেত্রে এটা হলো তোমার প্রযোজ্য এই টেবিলটা 7.2। এই টেবিলে এখানে দেখানো আছে, দেখো তোমাদের এখানে বলছে যে n greater than 16। এই রোতে যদি 16টার বেশি থাকে সেই ক্ষেত্রে, এখন একটা রোতে 16টার কম থাকলে সেই ক্ষেত্রে আবার আরেকটা আছে টেবিল আছে, সেটা দেখতে হবে। এখন আমাদের এখানে যদি 16টার যদি কম থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে যে 16টার কম থাকলে আমরা বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 16টার জন্য যেটা বের করবো, 16টার জন্য যে ফর্মুলা হবে সেখানে তার সাথে একটা ফ্র্যাকশন ফ্যাক্টর আমাদের অ্যাড করে দিতে, গুণ করে দিতে হবে। এই ফ্র্যাকশন ফ্যাক্টর এফ এর মানটা আমরা পাবো কোথা থেকে? টেবিল 7-3। তোমাদের বই যদি থাকে, বইয়ে তোমরা দেখতে পারবা টেবিল 7-3। এখানে আমি তোমাদেরকে এই স্লাইডে দেখাতে পারছি না, কিন্তু যখন তোমাদেরকে এই ক্লাসটা ভিডিও করে অর্থাৎ ক্লাসটা যখন তোমাদের গুগল ড্রাইভে দিয়ে দেবো তখন আমি ওই টেবিলটা সহ দিয়ে দেবো। ওই টেবিলটা তোমাদের বই থাকলে তোমরা ওই 7-3 তে তোমরা দেখতে পাবা। ওটা হলো যদি নাম্বার অফ রো যদি 16টার কম হয়, 16টার কম হলে সেখানে তুমি ওই ফ্র্যাকশন ফ্যাক্টর এফ বের করে সেটা তুমি এই 7-2 তে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে এই ফ্র্যাকশন ফ্যাক্টর গুণ করে দিলেই তুমি হয়ে যাবে। সুতরাং কোনো চিন্তা নাই যে 16 বেশি হলে তো সরাসরি এই টেবিল ইউজ করবা, আর 16 কম হলে তোমাকে 7-3 যে টেবিলটা সেই টেবিলটা তোমাকে ইউজ করতে হবে।
টেবিলটা আমি এখানে দেখাতে পারছি না, সরি। আমি এই টেবিলটা তোমাদের ক্লাস আপলোড করবো, তখন আমি এটা দিয়ে দেবো। তাহলে এটাই, তাহলে রাসেল নাম্বার পেয়ে গেলে তোমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট পাবো, বাকিগুলো তো সব একই। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে আমাদের কিন্তু এটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা দেখবো লাস্ট থেকে একটা ম্যাথ করতে পারি, টাইম পারমিট করে। আচ্ছা, তারপরে আমরা প্রেসার ড্রপ দেখবো। এই পাইপের ভিতরে যে প্রেসার ড্রপ হবে, প্রেসার ড্রপ ওভার দ্য টিউব ব্যাংকের উপর থেকে যে ফ্লোটা হচ্ছে, এর কারণে যে প্রেসার ড্রপ হবে, সেই প্রেসার ড্রপটা বের করতে পারলে যে ফর্মুলা, সেটা হলো del P NL Fx rho v square max divided by 2। এই ফর্মুলাটা তোমাদের তোমরা জানো। এখানে নতুন দুটো টার্ম আসছে, F into x, আর NL তো তুমি জানোই। NLটা হলো আমাদের নাম্বার অফ টিউব ইন দ্য রো। NLটা হলো নাম্বার অফ টিউব ইন দ্য রো, অর্থাৎ লংজিটিউডিনাল ডাইরেকশনে এক রোতে যে কটা তোমার টিউব থাকবে, সেই টিউবের সংখ্যাটা NL দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রেসার ড্রপ যেটা হবে, সেটা হবে NL নাম্বার অফ টিউব ইন দ্য রো, F হলো ফ্রিকশন ফ্যাক্টর, আর X হলো তোমার কারেকশন ফ্যাক্টর, আর বাকিটা হলো রো ভি স্কোয়ার ম্যাক্স ডিভাইডেড বাই 2। তাহলে the correlation X given in the insert is used to the account for the effects of a deviation from the square arrangement inline and from equilateral arrangement staggered। এখানে তোমার x এর ভ্যালুটা তখনই আসবে যখন তোমার এই যে দুটো টেবিল দেখা যাচ্ছে এখানে, এই টেবিলটা একটা হলো তোমার স্কোয়ার অ্যারেঞ্জমেন্ট। এই দেখো এখানে যে ছবিটা আছে, ছবির চারটা টিউব দেখা যাচ্ছে, এখানে স্কোয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটা হলো স্টেগার্ড অ্যারেঞ্জমেন্ট, ডান পাশটা হলো স্টেগার্ড অ্যারেঞ্জমেন্ট আছে। এখন যদি কোনো একটা টেবিল এরকম হয়, কোনো একটা অ্যারেঞ্জমেন্ট ইনলাইনও না স্টেগার্ডও না, সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা এক্স ফ্যাক্টর দিয়ে সেটা গুণ করতে হবে। আর নরমালি আমাদের আইদার ইনলাইন থাকবে অথবা স্টেগার্ড থাকবে, সেই ক্ষেত্রে এক্স এর মান 1। তাহলে এক্স নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এক্সটা হলো ইনলাইন অ্যারেঞ্জমেন্ট অথবা স্টেগার্ড অ্যারেঞ্জমেন্ট থেকে যদি কোনো নতুন ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই ক্ষেত্রে তোমার যে ভ্যালুটা পাবো ফ্র্যাকশন ফ্যাক্টর, সেটার সাথে এখানে তোমার এক্সটা সেখানে মাল্টিপ্লাই হবে। আর যদি এক্স ইনলাইন এবং স্টেগার্ড অ্যারেঞ্জমেন্ট হয়েই থাকে, সেই ক্ষেত্রে তোমার আর মাল্টিপ্লাই হবে না, এক্স ভ্যালু 1 বসা দিলে। তাহলে এখানে তুমি এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাবা, এক্স না সরি, এখানে তুমি ফ্রিকশন ফ্যাক্টর পাবা। এখানে গ্রাফ দিয়ে ভার্টিক্যাল ডাইরেকশন আছে ফ্রিকশন ফ্যাক্টর, আর এদিকে আছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার যদি তোমার জানা থাকে, এখানে তুমি রেনল্ডস নাম্বার অনুযায়ী উপরের দিকে উঠাবা। এখানে যে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, এই লাইনগুলো দেখো, একটা আছে 3, তারপর এই নাম্বারের সাথে এখানে যেখানে করসপন্ডেন্স রেনল্ডস নাম্বার যেখানে কাট করবে, সেখানে বাম পাশে গেলে তুমি ফ্রিকশন ফ্যাক্টর সেখানে পেয়ে যাবা। সিমিলারলি এটাও। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম যদি সলভ করি, তাহলে আমাদের আরেকটু ভালো ক্লিয়ার হবে। In an industrial facility, air is to be preheated before entering a furnace by geothermal water of 120 degree flowing through the tube of a bank located in a duct। এই যে এখানে বলছে যে অনেকগুলো টিউব ব্যাংক আছে, দেখো এখানে 1 2 3 4 5 6, এখানে আছে 6টা তোমার কলাম আছে, আর রো আছে 10টা রো আছে, 6টা কলাম 10টা রো। তো আমাদের কি বলছে যে ইন্ডাস্ট্রিয়াল এয়ারটাকে প্রিহিট করতে হবে। আমরা একটা গরম বাতাস আমরা দিতে পারি, যাতে সেই গরম বাতাস দেওয়ার জন্য আমাদের এই অ্যারেঞ্জমেন্ট। এখানে তোমার জিওথার্মাল ওয়াটার 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ওয়াটার ফ্লো করতেছে পাইপের ভিতর দিয়ে, ঠিক আছে। Air enters the duct at 20 degree centigrade and 1 atmosphere pressure with a mean velocity of 4.5 meter per second flows over the tube in normal direction. The outer diameter of the tube is 1.5 centimeter and the tube are arranged in inline arrangement. Inline arrangement as tube with longitudinal and transverse pieces
of longitudinal piece আর transverse piece যেহেতু এটা inline arrangement স্কয়ার শেপে আছে কাজে এই লঙ্গিটিউডাল যখন এটা লঙ্গিটিউডাল এবং ট্রান্সভার্স যখন সমান হবে তখন এটা ইনলাইন এবং স্কয়ার অ্যারেঞ্জমেন্টে থাকবে। এখানে এই যে স্কয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে এসটি এবং এসএল এটা সমান অর্থাৎ ইকুই ডিসটেন্স হবে সবগুলো এসটি এবং এসএল অর্থাৎ লঙ্গিটিউডাল যে ডিসটেন্সটা এবং ট্রান্সভার্স ডিসটেন্সটা এসটি এই দুটো হবে সমান। There are 6 rows in the flow direction with 10 tubes. এটা দেখাইলাম ছবিতে দেখাচ্ছি 10টা টিউব আছে 6টা রো আছে এখানে। In each row তে আছে তোমার each row তে আছে 6টা আর কলামে আছে তোমার 10টা। Determine the rate of heat transfer per unit length of the tube and tube length 1 ধরতে হবে 1 ধরে আমাদের ক্যালকুলেট করতে হবে heat transfer per unit length of the tube and the pressure drop across the tube and দুইটা জিনিস বের করছে pressure drop across the tube bank আর heat transfer per unit length of the tube। তাহলে আমরা as usual অঙ্কটা করতে যে আমরা এই ছবিটাতে বুঝলাম ক্লিয়ার যে এখানে টিউবের ভিতরে ফ্লো করছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জিওথার্মাল ওয়াটার কাজে টিউবের যে সারফেস টেম্পারেচার আমরা ধরবো যে সারফেস টেম্পারেচার টিএস ইজ 120 ডিগ্রি সেন্টিগ্রেড আর সব ডাইমেনশন দেওয়া আছে এটা হলো এসটি আর এটা হলো এসএল এসটি এবং এসএল 5 সেন্টিমিটার আর এই টিউবের ডায়ামিটার দেওয়া আছে 1. এক্সটার্নাল ডায়ামিটার যেটা এটা দেওয়া আছে 1.5 সেন্টিমিটার আর এখানে যেটা টেম্পারেচার অফ দ্য এয়ার যেটা ফ্লো করছে তাকে ইনিশিয়ালি 20 ডিগ্রি টেম্পারেচার এয়ার কে ফ্লো করানো হচ্ছে এটা যখন পাইপের ভিতর দিয়ে যাবে তখন এটা আলটিমেটলি টেম্পারেচারটা বেড়ে যাবে আর ভেলোসিটি হলো 4.5 মিটার পার সেকেন্ড এই এয়ারের ভেলোসিটিটা। এখন আমরা সলিউশনে যাব। The exit temperature of the air and the mean temperature is not known. আমাদের এই exit temperature এয়ারের exit temperature জানি না। exit temperature যদি জানতাম তাহলে আমরা এয়ারের প্রপার্টিজ বের করার সময় আমরা 20 ডিগ্রি প্লাস exit temperature এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা এভারেজ টেম্পারেচার দিয়ে আমরা এর প্রপার্টিজটা বের করতে পারতাম কিন্তু এক্সাক্ট টেম্পারেচার আমরা জানি না কাজে এখানে আমাদের এসিউম করতে হবে we evaluate air properties at the assumed mean temperature of 60 degree তারপরে উইল বি চেক লেটার যে আমরা 60 ডিগ্রি ধরলাম যে এটা আমরা ঠিক হলো কিনা সেটা আমরা পরে চেক করব বাট আমরা একটা আনুমানিক ধরবো যে 20 ডিগ্রি টেম্পারেচার এর এয়ার যখন এর ভিতরে যাবে সে এই পাইপের টেম্পারেচার 120 কাজে এখান থেকে হিট নেবে নিয়ে তার টেম্পারেচার রেজ করবে যখন বের হয়ে যাবে তখন 60 হয়ে যাবে তাহলে যাই হোক আমরা এটা ধরে নিলাম এই 60 টেম্পারেচার ধরে আমরা টেবিল যেটা আছে A15 অন অ্যাটমসফিয়ারিক এয়ারের প্রপার্টিজ গুলো আমরা বের করব সব প্রপার্টিজ আমরা বের করে ফেললাম শুধুমাত্র প্রান্ডস নাম্বার এস যেটা সারফেস টেম্পারেচারে অর্থাৎ সারফেস টেম্পারেচার পাইপের যেটা ছিল 120 সে 120 ডিগ্রি টেম্পারেচারে একটা প্রান্ডস নাম্বার আমরা নিব যেহেতু আমাদের ফর্মুলাটা আমাদের এই প্রান্ডস নাম্বার এই এস সারফেস টেম্পারেচার প্রান্ডস নাম্বারটা আছে তাহলে আমরা এখানে the density of the air the inlet temperature density of the air যেটা আমরা নিব সেটা এয়ারটা যখন ঢুকবে তার আগে যে টেম্পারেচার ইনিশিয়াল সেই টেম্পারেচারে এয়ার ডেনসিটিটা আমরা নিব এখানে এই ডেনসিটিটা আমাদের লাগবে ইনিশিয়াল আর এমনিও তো এভারেজ টেম্পারেচার ডেনসিটি আমরা নিয়েছি আর আরেকটা ডেনসিটি আমাদের নিতে হবে ইনলেট টেম্পারেচারে যখন এয়ারটা ঢুকবে তখনকার ডেনসিটি তাহলে ইট ইজ গিভেন আমাদের এখানে আমাদের দেওয়া আছে ডায়ামিটার সব দেওয়া আছে এগুলো তাহলে আমাদের সরাসরি ফর্মুলাতে চলে যাব ভি ম্যাক্স আমরা জানি এটা ইনলাইন অ্যারেঞ্জমেন্ট ভি ম্যাক্স কত কেন স্যার বুঝি নাই 20 ডিগ্রি সেলসিয়াস স্যার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ডেনসিটিটা স্যার টেবিল থেকে পাওয়া যাবে না হ্যাঁ ওই টেবিলে তুমি পাওয়া যাবে ওই টেবিলে তুমি যে দুইটা টেম্পারেচার নেবে একটা হলো 60 ডিগ্রি যেটা ধরলাম ওটাতে ডেনসিটি হলো রো ইকুয়াল টু 1.059 আর একটা হলো 20 ডিগ্রিতে এসে ডেনসিটি হলো 1.205 এই দুটো ডেনসিটি তোমার লাগবে এই অঙ্কের ক্ষেত্রে সো ওই টেবিল থেকে পেয়ে যাবে আচ্ছা যেমন প্রান্ডস নাম্বারও দুটো টেম্পারেচারে লাগবে প্রান্ডস নাম্বার একটা হলো তুমি নিলে তুমি 60 ডিগ্রি টেম্পারেচারে যেটা তুমি এভারেজ টেম্পারেচার ধরলা আরেকটা প্রান্ডস নাম্বার নিতে হবে পাইপের যে টেম্পারেচার অর্থাৎ পাইপের 120 ডিগ্রি টেম্পারেচার ওখানে প্রান্ডস নাম্বার নিতে হবে তো ডেনসিটিও দুটো নিতে হবে দুটো টেম্পারেচারে আর প্রান্ডস নাম্বারও দুটো টেম্পারেচার নিতে হবে ঠিক আছে
তারপরে তোমার যে ফর্মুলা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু এসটি ডিভাইডেড বাই এসটি মাইনাস ডি ইন্টু ভি, এই ফর্মুলা তোমরা দেখাইলাম আগে। এটা হলো ইনলাইনের জন্য। ইনলাইনের জন্য এই ফর্মুলা ইউজ করে তুমি এখান থেকে ভি ম্যাক্স পেয়ে গেলে 6.43 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ভেলোসিটিটা দিয়ে তোমাকে আবার রেনল্ডস নাম্বার বের করতে হবে। রেনল্ডস নাম্বার ইকুয়াল টু ভি ম্যাক্স ডি, এই ফর্মুলা ইউজ করে সব ভ্যালু তোমার জানা আছে। তাহলে তুমি এখানে এই যে রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে যে রোটা ইউজ করলা, সেই রোটা কিন্তু ওই এভারেজ টেম্পারেচার যেটা, সেই রোটা ইউজ করবা। ইউজ করে তোমাকে এখানে 5086 পেলাম। এখন আমরা 5086টা নিয়ে আমরা দেখবো যে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব। মানে রেনল্ডস নাম্বারের উপরে ভেরি করে আমাদের ইকুয়েশন আছে। সুতরাং এই রেনল্ডস নাম্বারটা নিয়ে আমরা দেখবো 5086, এটা মনে রাখতে হবে। আমি টেবিলে যাচ্ছি, এই যে টেবিলটা 7.2, এই টেবিলে দেখো ইনলাইন অ্যারেঞ্জমেন্টের জন্য অনেকগুলো রেনল্ডস নাম্বার আছে, স্ট্যাগার্ড অ্যারেঞ্জমেন্টের জন্য অনেকগুলো রেনল্ডস নাম্বার আছে। আমরা স্ট্যাগার্ড যেহেতু না, আমাদের নিচের টুকু দেখার দরকার নেই, আমরা ইনলাইনে যাব। ইনলাইন অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের রেনল্ডস নাম্বারের রেঞ্জ এখানে দেওয়া আছে। আমাদেরটা হলো 5086, তাহলে আমাদেরটা পড়ছে তোমার এই যে এখানে 3 নম্বর রোতে যেটা আছে এটা পড়ছে আমাদের। এখানে আছে 1000 থেকে 2 × 10⁵। এর মধ্যে যে রেনল্ডস নাম্বার তার জন্য এই ফর্মুলাটা। তাহলে আমরা এই 3 নম্বর 1 2 3 উপর থেকে 3 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করব। ন্যাশনাল নাম্বার ইজ 0.27, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.63, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.36, আর রেনল্ডস নাম্বার ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার s টু দি পাওয়ার 0.25। সুতরাং তোমাদের অঙ্ক যদি থাকে এরকম যে টেবিল তোমাদের প্রয়োজন, সেই টেবিল তোমাদের দিয়ে দেওয়া হবে। এই ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু জানতে হবে যে আমরা টেবিলে ইউজ করে কিভাবে কোন ফর্মুলাটা ইউজ করব। তাহলে তোমার রেনল্ডস নাম্বার অনুযায়ী আমাদের ফর্মুলাটা আসতেছে 3 নম্বর ফর্মুলাটা আসতেছে। তাহলে আমরা এখন অঙ্কতে আবার চলে যাই। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলাম, রেনল্ডস নাম্বার ইকুয়াল টু 0.27, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার নাসেল নাম্বার ইকুয়াল টু 0.27, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.63, রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 0.36, আর রেনল্ডস নাম্বার ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার s টু দি পাওয়ার 0.25। এই ফর্মুলা ইউজ করার পরে আমরা নাসেল নাম্বার পেয়ে গেলাম 52.1। 52.1 পেলাম, কিন্তু আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এই টেবিলটা ভ্যালিড ফর n, অর্থাৎ এখানে রো যদি 16টার বেশি হয় সেই ক্ষেত্রে এই টেবিলটা ভ্যালিড, কিন্তু 16টার কম। তো আমাদের রো কি 16টার বেশি আছে? আমাদের রো আছে মাত্র 1 2 3, রো আছে কয়টা? এখানে রো আছে তোমার এখানে 10টা, 1 2 3 4 5 6, হ্যাঁ 10টা। আমাদের যে টেবিলটা আমরা ইউজ করলাম সেই টেবিলে বলা ছিল যে 16টার উপরে হলে এই টেবিল ইউজ করা যাবে, কিন্তু 16টার কম। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে একটা ফ্র্যাকশন ফ্যাক্টর, এই যে এফ, এই এফ দিয়ে গুণ করতে হবে। আর এফটা আমি কোথায় পাবো? এফটার জন্য টেবিল 7-3, যেটা আমি তোমাকে সরি যে এটা ইনক্লুড করা নাই এখানে, আমি ওইটাকে ইনক্লুড করে দিব তখন এটা যখন আমি দিব, তোমাদের বইতেও আছে ওই টেবিল 7-3 যে তুমি 10টা টিউবের জন্য, অর্থাৎ 10টা রোড জন্য তোমার কত হয় সেটা একের চেয়ে কম হবে স্বাভাবিকভাবেই। 16 যেহেতু এই টেবিলে ওইটার সাথে গুণ করে দিতে হবে। এখানে আমার আসলো 50, নাসেল নাম্বার আসছিল কত? 52.1। এখানে ওই ফ্র্যাকশনটা ওই টেবিল থেকে বের করতে হবে। ওই টেবিল থেকে আর বের করতে যে এখানে বলছে that the Russell number is applicable for এখানে NL equal to greater than 16। আমাদের কেসে NL ছিল নাম্বার অফ রোস, NL equal to 6 ছিল, and the corresponding correction factor on the table থেকে আমরা পেলাম NL টা হলো তোমার নাম্বার অফ, এখানে তোমার ডান দিকে তোমার ইয়া ছিল, ওখানে কটা ইয়া ছিল তোমার? 6টা ছিল, আমাদের ছিল 6টা, বাট এখানে 16 চেয়ে বেশি হইতে হবে। তাহলে NL হলো নাম্বার অফ টিউব ইন রো, তাহলে নাম্বার অফ টিউব ইন রো তে আমাদের কটা ছিল? 6টা ছিল, তাই না? আমরা আবার দেখি, এই যে 1 2 3, এটা একটা রো, রোতে ছিল তোমার 6টা ছিল,
কিন্তু এই রোতে যদি স্লোটার বেশি হতো তাহলে ওই ফর্মুলা ইউজ করতাম। কাজে এখানে আমাদের কারেকশন ফ্যাক্টর আছে একটা টেবিল 7-3, 7-3 তে আমরা ওই টেবিল থেকে আমরা ইউজ করে পেয়ে যাব যে নাম্বার অফ 6 যদি হয় NL এর ভ্যালু, সেখানে কারেকশন ফ্যাক্টর হলো 0.945। এই ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে আমাদের আগের নাসের নাম্বার দিয়ে গুণ করতে হবে। আগে 52 পেয়েছিলাম, 52.1, সেখানে 945 দিয়ে 0.945 গুণ করলে আমাদের কারেকশন হয়ে আসলো 49.3। দিস ইজ ভ্যালিড ফর NL 6 সর্টের জন্য। তাহলে আমরা এটা পেয়ে গেলাম এই 49. এটা পেয়ে গেলে এতে সরাসরি আমরা এখন এইচ এর মান পেয়ে যাবো। নাসেল নাম্বার ইজ HD/K। সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম এইচ এর মান পেয়ে গেলাম 92.2 ওয়াট মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আর কিছু নেই, বাকিটা তো নরমাল। এইচ এর মানটা ইম্পর্টেন্ট এখানে। বাকিটা তোমার এখানে নাম্বার অফ টোটাল এরিয়া বের করতে গেলে তোমার কি হতে নাম্বার অফ টোটাল কয়টা টিউব আছে, নাম্বার অফ টিউব, তাহলে নাম্বার অফ টিউব হলো তুমি গুণ করলে হবে NL ইনটু ST, অর্থাৎ কলাম অনুযায়ী কয়টা আছে এটা গুণ, নরমাল গুণফল। তোমার একদিকে আছে 6টা, একদিকে 10টা, 6 দিয়ে 60টা, সিম্পল। এই নাম্বার অফ, তাহলে টোটাল সারফেস এরিয়া বের করতে হলে সবগুলো গুণ করতে হবে, টোটাল নাম্বার অফ টিউব পাইডিএল। সুতরাং এটা সরাসরি পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম। আর মাস ফ্লো রেট যেটা বলছিলাম আমরা, রো 1 মাস ফ্লো রেট যখন বের করবো, m dot is equal to m.1 equal to rho 1 A1 V1, এই তিনটা জিনিস তোমার জানা আছে। মাস ফ্লো রেট m dot is rho AV, তাহলে রো AV টা তুমি কোথায় নিবে, কোথাকার রো AV নিবা, ইনিশিয়াল রো 1 মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এয়ারের রো 1, যেটা আমরা আগে বের করে রাখছিলাম। ভিটা হলো ইনিশিয়াল যে ভেলোসিটি, ইট ইজ নট এ ভি ম্যাক্স, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 20 ছিল, 20। আর এরিয়াটা তোমার নিতে হবে, এরিয়াটা নিয়ে এখানে লেন্থ L তো 1 আমাদের, তাহলে NT ইন্টু ST। তাহলে তুমি এখানে যদি পেয়ে যাও, তাহলে টোটাল তোমার যেটা এরিয়া আসতেছে, মাস ফ্লো রেট আসতেছে, এটা সব ভ্যালু বসাই দিলে 2.709 কেজি পার সেকেন্ড মাস ফ্লো রেট তুমি পেয়ে গেলা। তাহলে তোমাদের এখানে দেন দ্য ফ্লুইড এক্সিট টেম্পারেচার, the log mean temperature difference and the rate of heat transfer becomes, এখানে exit temperature টা তোমাকে বের করতে হবে। fluid exit temperature equal to TS, মানে এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, TS minus TI exponential ASH m dot Cp। এই ফর্মুলাটা আমাদের পরে যখন পড়বো এটা আসবে অনেকবারই, বাট এটা তোমাদের অনেক সময় লাগবে exit temperature বের করার জন্য। তাহলে এখানে সব ভ্যালু বসাই দিলে তোমাদের জানা আছে সব, ASH m ডট বের করলে লাগে, সিপি তো টেবিল থেকে বের করছো, আর এগুলো সব ভ্যালু বসাই দিলে আমাদের আসতেছে এক্সিট টেম্পারেচার 29.11 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তাহলে এক্সিট টেম্পারেচার যদি পাই তাহলে ডেলটি এলএন তোমরা আগেও তোমরা দেখছো, ডেলটি এলএন এর মাধ্যমে আমরা এই ফর্মুলা ইউজ করব। ডেলটি এলএন ইজ TS minus TE minus TS minus TI divided by ln TS minus T divided by TS minus TI। এই ফর্মুলা ইউজ করে আমরা ডেলটি এলএন পাবো 95.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডেলটি এলএন যদি পেয়ে যাই তাহলে আমাদের ফর্মুলাটা হিট ট্রান্সফার রেট Q dot equal to HS ডেলটি এলএন। তাহলে এই ফর্মুলা ইউজ করে সরাসরি আমরা হিট ট্রান্সফারটা বের করে ফেললাম, হিট ট্রান্সফার এটাই আমাদের রেজাল্ট। এখন এই হিট ট্রান্সফারটা এইভাবে না করে অন্যভাবে বের করা যায়, সেটা অনক্লাউডেড মেথড, যেটা এটা আরো সহজ ভাবে, সেটা হলো Q dot equal to HS delta ln is equal to m dot Cp T minus Ti। এটা একটা হিট ট্রান্সফার ফর্মুলা, এটাও কিন্তু m dot Cp T minus Ti, এটাও কিন্তু একটা মাস ফ্লো, যেটা আমাদের ফর্মুলা আমরা শিখছি প্রথম চ্যাপ্টারে। এই ফর্মুলা দিয়েও আমরা কিন্তু এই হিট ট্রান্সফার যা হবে এই ফর্মুলাটা হিট ট্রান্সফার একই হবে। সুতরাং এইটা দিয়ে যদি আমরা বের করি তাহলে এখান থেকে আমাদের আননোন যেটা সেটা আমরা বের করতে পারছি। তাহলে এখান থেকে যদি এই ফর্মুলা ইউজ করি m dot Cp T minus Ti, তাহলে সরাসরি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো দুইটা জিনিস চেয়েছে, একটা হলো হিট ট্রান্সফার রেট, আরেকটা চেয়েছে প্রেসার ড্রপ। প্রেসার ড্রপটার জন্য আমাদের যে ফর্মুলাটা আমরা জানি, del P equal to NL Fs
রো ভি স্কয়ার ম্যাক্স ডিভাইড বাই 2। এখানে আমাদের সবই জানা আছে এক্সেপ্ট এফ এবং এক্স। এক্স এর মান তো 1ই হবে, যেহেতু এটা আমাদের স্কয়ার অ্যারেঞ্জমেন্ট, এখানে অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এফ এর ভ্যালুটা বের করতে হবে। এফ এর ভ্যালু যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের যে টেবিলটা, সেই টেবিলে যেতে হবে। টেবিলে যে আমাদের করেসপন্ডেন্স যে রেনল্ডস নাম্বার 5086 এবং এস এল ডিভাইডেড বাই ডি বের করে 5 ডিভাইড বাই 1.5 3.33, এস এল ডিভাইডেড বাই ডি এই 3.33 এটা মনে রাখতে হবে। আর এখানে রেনল্ডস নাম্বার, এই দুইটা জিনিস ধরে আমাদের ইয়াতে চলে যেতে হবে, যে গ্রাফটা আছে এই যে এখানে আমাদের দুইটা গ্রাফ আছে, তো আমাদের যেহেতু ইনলাইন অ্যারেঞ্জমেন্ট, তাহলে এটাকে বাম পাশের গ্রাফটাতে আসতে হবে। গ্রাফটাতে এসে আমাদের এসএল বাই ডি যে ভ্যালুটা ছিল, আমাদের এসএল বাই ডি ভ্যালু হলো 3.3। তাহলে এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে, হলুদ লাইনগুলা, হলুদ না পিঙ্ক কালার লাইনগুলা, এই পিঙ্ক কালার লাইনগুলোর যে ভ্যালুটা হবে 3.3, সেই লাইনটাতে আমাকে টার্গেট করে নাসেল নাম্বার রেনল্ডস নাম্বার 5086 যেটা যেটা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আছে, 5086 ধরে আমাকে উপরের দিকে উঠতে হবে। উপর দিকে উঠে পিঙ্ক কালারের যে লাইনটা 3.3 আছে, সেই লাইনটাকে টাচ করবে যখন, সেখানে আমরা বাম দিকে যে আমাদের ফ্রিকশন ফ্যাক্টর বের করতে, এখান থেকে তুমি ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারছো। ফ্রিকশন ফ্যাক্টর বের করে এই যে ফর্মুলাটা NL Fx রো ভি স্কয়ার ম্যাক্স বাই 2 এখানে বসাই দিবে। আর x এর ভ্যালুটা তো 1, এখানে তাই করেছে। এখানে যেটা করছে যে ফ্রিকশন ফ্যাক্টর পাইছে 0.16, এই ফ্রিকশন ফ্যাক্টর 0.16 আর x ইকুয়াল টু 1 ফর স্কয়ার অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা এখানে বসাই দিলে আমরা পেয়ে গেলাম NL Fx, এটা ফর্মুলা বসাই দিলে সব ভ্যালু বসাই দিলে 21 প্যাসকেল। তাহলে আমাদের এই দুইটাই চাইছে। অঙ্কটা একটু বড়, তাহলে একটু তোমরা বাসায় বসে অঙ্কটা একটু দেখবা কয়েকবার, আর ফর্মুলা কয়েকটা আছে, ফর্মুলা গুলো বুঝে করার চেষ্টা করবা, দেখবা যে অঙ্কটা কোনো কঠিন কিছু না, খুবই ইজি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বলো? এই খুবই ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের সবচেয়ে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এবং এই রিলেটেড আরো অঙ্ক আছে, তোমরা দেখবা তোমাদের সেন্সেটের বইয়ের ইয়েতে অনুশীলনীতে কয়েকটা অঙ্ক আছে, এটা তো উদাহরণ অঙ্ক। এই ধরনের অনুশীলনী অঙ্ক আছে, রো নাম্বার চেঞ্জ করে বা কলাম নাম্বার চেঞ্জ করে তোমাদের দিলে তোমরা যাতে পারো, প্র্যাকটিস করবা। 2-3টা অঙ্ক হয়তো আছে, তোমরা একটু প্র্যাকটিস করলে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বললাম তোমাদের লাস্টের দিকে। স্কয়ার অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ট্রান্সভার্স অ্যারেঞ্জমেন্টও হতে পারে। এখানে একটা এক্সাম্পল যেটা দেওয়া আছে, এটা স্কয়ার অ্যারেঞ্জমেন্ট। তো তোমাদের কার কোনো কোশ্চেন আছে? এই চ্যাপ্টার কিন্তু আজকেই শেষ, মানে চ্যাপ্টার 7 শেষ। চ্যাপ্টার 7-এ আমরা যা করলাম সেটা হলো যে ফ্লো অফ এক্সটার্নাল, যে আউটসাইড এক্সটার্নাল সারফেসের মধ্যে যে ফ্লো হয়, সেটা হতে পারে ফ্ল্যাট প্লেট, হতে পারে টিউব, হতে পারে স্ফিয়ার। তাহলে তিনটাই আমরা দেখাইছি প্রথমে। তারপরে লাস্টে আসলো যে অনেকগুলো পাইপ বান্ডেল যদি একসাথে হয়, সেই ক্ষেত্রে কেমন হবে। এখানে দেখো, প্রতিটা জিনিসের ক্ষেত্রে নাসেল নাম্বারের ফর্মুলা কিন্তু আলাদা। ফ্ল্যাট প্লেটের জন্য একরকম, পাইপের অর্থাৎ পাইপের উপর দিয়ে ফ্লো হয় সিঙ্গেল পাইপ, সেখানে আরেক রকম। আরেকটা হলো যদি তোমার স্ফিয়ারের উপর দিয়ে ফ্লো হয়, সেখানে আরেক রকম। আর এখানে যদি অনেকগুলো টিউবের বান্ডেল থাকে, সেখানে আরেক রকম। সুতরাং এখানে তোমার এই জিনিসগুলো তোমাদের বুঝে শুনে করতে হবে এবং প্র্যাকটিস করবে, দেখবে যে নখদর্পণে এসে গেছে আর কি। একটা খাতায় তোমরা যে সিঙ্গেল হলে কেমন হয়, এটা হলে কেমন, এই ফর্মুলাগুলো, কঠিন ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, কিন্তু এখানে ক্রস টিউবের যে ফর্মুলাগুলো আছে, এগুলো তোমার খেয়াল রাখবা, মুখস্থ করবা। যে ভিম্যাক্স কিভাবে বের করতে হবে, ভিম্যাক্স কত, এই প্রেসার ড্রপের এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, হিট ট্রান্সফার নরমাল ফর্মুলা মুখস্থ করতে হবে। বাকিগুলো তোমার যেমন এই ফর্মুলাটা দেওয়া থাকবে না হয়তো, যেটা এক্সটার্নাল টেম্পারেচার বের করলাম না, এই যে এক্সিট টেম্পারেচার, এই ফর্মুলাটা একটু মনে রাখবা। আর বাকি বড় কঠিন ফর্মুলাগুলো টেবিল দেওয়া থাকবে, ফর্মুলা দেওয়া থাকবে। তোমাকে NL NT এটা বুঝতে হবে কোনটা কি। NL টা বলছে নাম্বার অফ টিউব ইন দ্য রো, আর NT হল নাম্বার অফ টিউব ইন দ্য কলাম। আর কোনো আছে, আর কোনো কোশ্চেন আছে? এই চ্যাপ্টার কিন্তু শেষ, আমরা নেক্সট চ্যাপ্টার 8 পড়াবো। কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে
আশা করি সবাই প্রেজেন্ট আছে। এখন ইয়া দিচ্ছি না, রোল কল করার মতো সময় নেই। আমি সবাইকে দিয়ে দিব প্রেজেন্ট। আর তোমরা আর কার কোনো কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।